মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন, যে বিষয়টি আপনাদের জানা উচিত। ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়, তখন হাসনাত এবং সার্জিস পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন। এদিকে আজ জুমার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয় শেখ হাসিনাকে নিয়ে 26 মার্চ আনুষ্ঠানিকভাবে দেশে আসবে। লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নামে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত এবং বাংলাদেশের যে ত্রিপুরার বর্ডার আছে তিনি নাকি অলমোস্ট সেখানে চলে আসছে এবং আরেকটু আসা বাকি আছে। আর একটু যদি এসে পড়ে তাহলে কি বাংলাদেশ চুট করে তিনি ঢুকে যাবে। আওয়ামী লীগের আমলে একেবারে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে এবং শেখ হাসিনা তিনি নাকি বহু দুর্নীতি করেছেন। পাশাপাশি মোহাম্মদ ইউনূসের আমলেও কিন্তু কম দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে না। তবে আসল দুর্নীতিবাজ কে, শেখ হাসিনা নাকি মোহাম্মদ ইউনূস? বাংলাদেশে ঘটনা ঘটেই চলছে। এদিকে খবর পেলাম যে খুব সম্প্রতি উপদেষ্টা পরিষদের মিটিং এ একটি আলোচনা হয়েছে যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত এবং সেখানে আলোচনাটা ছিল এরকম, যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে। এই ফাঁসির আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে এবং আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছুদিন আগে একজন এনসিপির এখন নেতা, আগের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই ঝোলার কথা বলেছিলেন এবং একদম রিসেন্টলি সার্জিস আলম তিনিও বলেছেন তাদের আসলে যেদিকে তারা যাক তাদের ঝুলতে হবে। ইউনূসের সারা পৃথিবীতে এমন এনকোয়ারি শুরু হবে, ও কোথায় কি করেছে না করেছে এগুলো আস্তে 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 শোনেন, পতন যখন হবে তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে। এইটা একটা ভয়ঙ্কর বিস্ফোরা এবং এইটাকে রিমুভ করতে হবে। তুলসী ক্যাবাটের গলায় হাসিনার প্রশংসা, ইউনূস জমানার তুলোধনা। মূলত এই হেডলাইনই চাউর হচ্ছে বাংলাদেশে। পাশাপাশি তিনি হাসিনা সরকারের আমলের প্রশংসা করলেন খুব পথে। ঢাকা শহরে যদি একবার কেউ জয় বাংলা স্লোগান দেয় 10 লক্ষ মানুষ একসাথে ঢাকা অ্যাটাক করবো। আওয়ামী লীগের 10,000 কর্মী মানে আগুন, আর 10 লক্ষ মানুষ ছোটখাটো একটা সুনামি বয়ে যাবো। লক্ষ লক্ষ মানুষ শুধু জয় বাংলা স্লোগানের অপেক্ষায় আছে। যারা শেখ মুজিবের কর্মী তারা কখনই পিছু ওঠে না বা ভয় করে না, এটাই চরম সত্য কথা। শেখ হাসিনা অতি শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। আমাদের কাছে মেসেজ আছে, জয় বাংলা। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিও শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিও শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন, যে বিষয়টি আপনাদের জানা উচিত। আমি বিষয়টি আপনাদেরকে জানাবো এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেইন করব। ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়, তখন হাসনাত এবং সার্জিস পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন। কত ভয়ঙ্কর একটি ব্যাপার, এই বিষয়টি কিন্তু আমরা কেউ জানতাম না। তারপরে ওয়াকার সাহেব কি জবাব দেয়, সঙ্গে সঙ্গে আই কেয়ার নাথিং, কে কি বলল আমার যায় আসে না। ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে? ওয়াকার সাহেব কি তিনি ইন্ডিয়ার দালালি করছেন? ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে? আওয়ামী যে পতিত সরকার তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কলকাঠি নাড়ছে? এটা ওয়াকার সাহেবকে অনতি বিলম্বে জবাব দিতে হবে এই 18 কোটি বাংলাদেশের জনগণের কাছে। তারপরে কি বলেছেন, হাসনাত এবং সার্জিসের সাথে 11 মার্চ, আজকে কত তারিখ, তারিখটি একটু দেখে নিচ্ছি আমি, 21 মার্চ, 10 দিন আগে ওয়াকার সাহেব হাসনাত এবং সার্জিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর 2টা 30 মিনিটে।
আওয়ামী লীগকে ভিন্ন রূপে ভিন্নভাবে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসনাত এবং সারজিৎকে, কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করে দেয়। কি ভয়ঙ্কর একটি ব্যাপার। পিনাকি দাদা এই পোস্টটি করেছেন এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লিখেছেন, ওয়াকারকে শুধু একটা কথাই বলবো, নাটক কম করো প্রিয়, মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না। তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা 32 নম্বরে দেখিয়ে দিয়েছি। শিরিন শারমিন প্রীতি মারাও, তাই না? সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। খালেদ মোশাররফও সাহস দেখিয়েছিলেন। আওয়ামী লীগ আর ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, ফুল স্টপ। পিনাকি দাদা লাস্টে তিনি এই মন্তব্যটি করেছেন। এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন। আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, প্রধান উপদেষ্টা। এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া, এই বিষয়টি কিন্তু আজকে ছয়লাভ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, প্রতিবারের ঝড় বয়ে যাচ্ছে। রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক রাত 1:30টার সময় এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করার প্রতিবাদ ইতিমধ্যে আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই, প্রধান উপদেষ্টা এই কথাটি বলছেন, তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, আমরা আওয়ামী লীগকে অবশ্যই পুনর্বাসন হতে দিব, আমাদের কোনো বাধা নেই, কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আওয়ামী লীগকে দিতে হবে। এই যে জুলাই আগস্টে 2000 মানুষ শহীদ হয়েছে, প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে এবং 30 থেকে 40 হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে, প্রত্যেকের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে। 2013 সালে শাপলা চত্বরে, ঐতিহাসিক শাপলা চত্বরে শত শত হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ, সেই লাশগুলোকে ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন যে বিডিআর হত্যাকাণ্ডর নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে আসার সাথে সাথে এবং তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, এবং ভারতীয় প্রেসক্রিপশনে এই ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক 57 জন অফিসারকে, সেনা অফিসারকে নির্বিচারে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে, সেই 57 জন সেনা অফিসারের লাশ ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটার উত্তর দিতে হবে। আওয়ামী লীগ গত 17 বছরে $234 বিলিয়ন বিদেশে তারা পাচার করেছে, লুটপাট করেছে। এই অর্থ বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার পরে তাদের বিচারের সম্মুখীন হইতে হবে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আওয়ামী লীগ পূরণ করতে পারে, জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হবে কিনা। লাউড অ্যান্ড ক্লিয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারেন, তাহলে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত তিনি নিতেই পারেন। তবে আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি, আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপরে। আপনি দেশবাসীকে ভালো কিছু দিয়ে ভালোভাবে সসম্মানে আপনি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন। আমরা বাংলাদেশের পরিস্থিতি যে বদলাবে সেটা আমরা আগে থেকেই টের পেয়েছিলাম।
5ই আগস্টের পরেই বাংলাদেশের মানুষজন মনে করেছিল যে শেখ হাসিনার বোধহয় রাজনৈতিক কেরিয়ার একেবারে শেষ, এবং তখন সাধারণ মানুষও সেটাই বিশ্বাস করেছিলেন। তার পরে সিচুয়েশন কি তৈরি হলো যে না, শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়নি, তবে বাংলাদেশে ঢোকা মুশকিল। আবার তারপর এগুলো হচ্ছে 2-2.5 মাস বাদে ঘটনাগুলো পর্যায়ক্রমে যেইভাবে ঘটেছে সেই বর্ণনাটা আমি আপনাদের সামনে দিচ্ছি। তার 2-2.5 মাস বাদে কি দেখা গেল যে হ্যাঁ, বাংলাদেশে শেখ হাসিনা প্রবেশ করতে পারেন, তবে প্রধানমন্ত্রী হিসাবে নয়, আওয়ামী লীগ নেত্রী হিসাবে। আর আজকের ডেট তার আবার 2.5 মাস পরে কি দাঁড়িয়েছে সেই সিচুয়েশন প্রায় 9-10 মাস বাদে, যে এবার শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতেই পারেন এবং করবেন, এবং অ্যাজ এ প্রাইম মিনিস্টার। তার মানে যেই সলা পরামর্শ, যেই ষড়যন্ত্র করে এই ইউনূস গভর্নমেন্ট বাংলাদেশে এসেছিল, তার উল্টো খেলা চলছে। গতকালকে যমুনায় গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হ্যাটস অফ ভদ্রলোককে, আমরা অনেক খারাপ কথা বলেছি ওনার সম্পর্কে, কিন্তু পর্যায়ক্রমে দেখা গেল উনি সেই সময় ঠিক ডিসিশন না নিতে পারলেও এখন কিন্তু ঠিক রাস্তায় চলে এসেছেন। আর একটা কথা বলবো বাংলাদেশের সাধারণ মানুষজনকে, যে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছে ঠিকঠাক ব্যক্তি। কেন? তার কারণ উনি বাংলাদেশের বিষয় নিয়ে এবার বুঝে গেছেন। তখনও বুঝতে পারেননি, আসলে ওনার কিছু করার ছিল না সেই সময়, এত প্রেশারের মধ্যে ছিলেন, এবং উনি অ্যাজ এ সেনাপ্রধান জেনারেল থাকাকালীন যদি শেখ হাসিনার কোনো রকম কোনো খারাপ ঘটনা ঘটে যেত 5ই আগস্ট, সে সময়েও কিন্তু উনি নিজেকে আর জবাবদিহি করতে পারতেন না, নিজের কাছেই নিজেকে প্রশ্ন রাখতেন যে এটা কি হলো। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেই কাজ করেছিলেন ঠিক আছে, সেই সময় ওটা করার মতো ছিল, আর আজকের ডেটে দাঁড়িয়ে উনি যা করছেন সেটাই করার জন্য, তার কারণ সেই সিচুয়েশন ফিরিয়ে আনতে হবে। মোহাম্মদ ইউনূসকে যা কথাবার্তা উনি বলেছেন তাতে এটাই দাঁড়ায় যে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দাঁড়িয়ে কুমার শানুর গান শুনছেন, এবং গান আপনারা জানেন যে কুমার শানুর গান মানুষ বিরহের সময়ই বেশি শোনে, তার কারণ ওনার স্পেশালিস্ট গান হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইয়ে বেকরারি क्यों हो रही है ये जानता ही नहीं दिल है कि मानता नहीं। তার মানে ওনার দিল, ওনার মন বলছে যে না, এই মন মানছে না এই বাংলাদেশের মসনদ ছেড়ে যেতে, কিন্তু সিচুয়েশন বলছে তোমাকে যেতে হবে। তার জন্য উনি তার পরবর্তী গান লাগাচ্ছেন आँख है भरी भरी और तुम मुस्कुराने की बात करते हो जिंदगी खफा खफा और तुम दिल लगाने की बात करते हो। এর মানে হচ্ছে যে ওনাকে সবাই বলছে রিল্যাক্স। ওনার আশেপাশে যেই আছে না চাটুকারগুলো, তারা বলছে স্যার চিন্তা নেই, কোনো কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, ওই সমস্ত ফেক, কোনো শেখ হাসিনা থেকে শুরু করে কেউ, ভারত থেকে শুরু করে কেউ কিচ্ছু করতে পারবে না আপনার, আপনি হাসুন। আর উনি বলছেন আঁখায় ভারী ভারী और तुम मुस्कुराने बात करते हो, সেরকমই जिंदगी खफा खफा और तुम दिल लगाने की बात करते हो।
এই হচ্ছে গিয়ে সিচুয়েশন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের, এবং ওনার সেফ এক্সিটটা হচ্ছে গিয়ে বড় দরকার। তার কারণ দেখুন, একটা জিনিস বুঝতে হবে, এটা তো আর মায়ানমার নয় যে একজন শান্তি নোবেল পাওয়া আং সান সুচিকে, ওই দেশের প্রধানমন্ত্রীকে জেলে পাঠিয়ে দিল। ওই রকম করা উচিত নয়। হ্যাঁ, উনি আছেন ষড়যন্ত্রের মধ্যে, কিন্তু উনিও ষড়যন্ত্রের শিকার, এটা মানতে হবে। উনিও ষড়যন্ত্রের মধ্যে ফেসে গেছে, কিছু করার নেই। কারণ ওই সময় গিয়ে এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে বাংলাদেশের বড় মুখ কে আছে? হুমায়ুন কবির যদি বেঁচে থাকতেন তাহলে ওনাকে নিয়ে আসতো এই ছাত্ররা। এবং উনি হুমায়ুন কবির যতটা শিক্ষিত মানুষ এবং ওনার যা একটা দার্শনিকতা, উনি এই ফাঁদে পা দিতেন না, কিন্তু ইনি ফাঁদে পা দিয়ে দিয়েছেন। তার কারণ এনার সম্পর্কে অনেকগুলো কেস ছিল। ইনিও দেখলেন যে আমার তো একটা বিরাট বড় সুবিধা এই সময়, কারণ এই যদি আমি এই রাষ্ট্রর প্রধান হতে পারি তাহলে আমার সম্পর্কে যা যা অ্যালিগেশন, যা যা কেস রয়েছে সেগুলো মিটিয়ে নিতে পারবো। উনি ওনার স্বার্থ সমৃদ্ধ করতে চলে এসছে। বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ কে দেখে? কে দেখে? দেখার মতো কেউ আছে? তাও তো বলবো, শেখ হাসিনা, আপনারা তো অনেক খারাপ বলেন বাংলাদেশে মেট্রো, পদ্মা সেতু, আরে বাবা বাংলাদেশকে তো একটা জায়গাতে নিয়ে তো গিয়েছিল, বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছিল, পাকিস্তানের থেকে তো অনেক ভালো ছিল বাংলাদেশ। এবং গার্মেন্টের যে টেক্সটাইল মার্কেট, সেটা বাংলাদেশ ছিল 1 নম্বরে। সেই জায়গাতে আজকে বাংলাদেশ কোথায়? 35তম একটা দেশ ছিল হচ্ছে গিয়ে। আন্তর্জাতিক দিক থেকে বাংলাদেশের যে জায়গাটা পেয়েছিল সেই জায়গা থেকে অনেক পিছিয়ে চলে গেছে বাংলাদেশ। কিন্তু সিচুয়েশন যা বলছে তাতে সত্যি কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যে কতটা পিছিয়েছে এখন হিসাব করতে হবে। তার কারণ হচ্ছে যে হিসাব করে যারা এই 35তমতে রেখেছিল, তারা যদি বলে যে 35তম নয়, এখন হচ্ছে 55তম, তাদেরকেও মোহাম্মদ ইউনূস অ্যান্ড এই বাহিনী তারা বলবে মিথ্যা কথা বলছে। তার কারণ এরা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলে, তুলসী গাবার্ডকে মিথ্যাবাদী বলে। একমাত্র তারাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সত্যবাদী, যাদেরকে কেউ মানেই না। আর তাদের পিছনে একটাও ভোট নেই, কোনো সাধারণ মানুষের ভোটে জিতে আসেনি এরা, ষড়যন্ত্র করে এসছে, ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্রকে রুখতে হবে। যদি আমাকে বলা হয় যে আপনি ভারতীয় হিসাবে কেন এত বেশি বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাচ্ছেন, তখন আমাকে ওটাই বলতে হয় যে বাবু, আমার পাশের বাড়িতে আগুন লাগলে আপ जब तक चुप रहते हो तब तक आपका तो कुछ नहीं जाता, लेकिन आपके घर में जो आग लगेगा वो संभलने की कोशिश जब करोगे तब सब खत्म हो जाएगा। এটাই দাঁড়ায়। তো ওই কারণে আমাদের বলতে হয়, আমরা বলবো। তার কারণ বাংলাদেশের যে অবস্থান, যদি বাংলাদেশ উগান্ডার জায়গায় থাকতো, ওমান, ইয়েমেনের জায়গায় থাকতো, আমাদের কোনো দরকারই ছিল না মাথা ঘামানোর। কিন্তু মাথা তখনই ঘামাতে হয় যখন দেখা যায় যে আমাদের নিজেদের একেবারে পুরো সীমানার মধ্যে বন্দি একটি দেশ, তার মধ্যে স্ফুলিঙ্গ ছুটছে, আগুন উঠছে, তখন আমাদের বুঝেই নিতে হবে সে আগুন আমার দেশে যখন তখন প্রবেশ করবে, আমাদের বলতে হবে। আর বলবো তো বেশ করব। অন্যায় দেখলে বলতে হবে, অন্যায় নয়, অন্যায় নয়। এই যে 8 বছরের মেয়েটি রেপ হলো, ইয়ে হলো, সেগুলো নিয়ে বললে তখন গায়ে লাগে। এখানে কিন্তু বাংলাদেশকে ছোট করার ব্যাপার নয়। আমি তো বলছি জয় বন্ধু, জয় বাংলা, জয় বাংলাদেশ, এবং তার সঙ্গে আমার জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতারাম একসাথে বলছি। কেন বলছি? তার কারণ আমরা সবাই চাই সুখে শান্তিতে বাঁচতে।
কদিন থাকি আমরা পৃথিবীতে, প্রত্যেকে ভাড়া এসছি। আপনি এসছেন বাংলাদেশে, আমি এসছি ভারতে। আমরা সবাই ওই ম্যাক্সিমাম হলে কত 70-80 বছর, কারুর যদি আরো বেশি একটু বাঁচার মতো তার ভিতরে থাকে ইমিউনিটি, 90-100, আরে 150 বছর বাঁচুন না। তারপর এখানে অনেক প্রজন্ম সেগুলো বুঝতেই পারছে না যে আমাদের যতক্ষণ বেঁচে থাকতে হবে ততক্ষণ আমাদের যেরকম নিজেদের দিকটাও দেখতে হবে, সেরকম আমার পাশের বাড়িটাও দেখতে হবে। আমার বাড়ির আগুন যেন আমার পাশের বাড়িতে না যায়, কিন্তু আমার পাশের বাড়ি বুঝছে না যে তার আগুন আমার দেশে চলে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে এটুকু বলতে পারি যে শেখ হাসিনা ফিরবেন, নিশ্চয়ই ফিরবেন, কিন্তু টাইমকে একটু পিছাবে বলে মনে হচ্ছে। কেন বলছি এই কথা? কারণ কিছু কিছু সিচুয়েশনে একটু সমস্যা তৈরি হয়েছে, যেগুলো এখনই যদি জোর জবরদস্তি করে কিছু হয় না, না কাঁদলে, মানে বাচ্চা যদি না কাঁদে তার মাও কিন্তু তাকে দুধ দেয় না, তাই না? তাহলে বাংলাদেশের সাধারণ মানুষকে যারা কিনা এখন বলছে শেখ হাসিনা সরকার বারবার দরকার বা সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার, তারা কিন্তু তাদের দেশের কথা বলছে। তারা কখনোই বলছে না যে ভারতবর্ষকে এই মুহূর্তে নাক গলাতে হবে কিংবা এই মুহূর্তে তাদেরকে কিছু বড় স্টেপ নিতে হবে। তাই যতক্ষণ না বাংলাদেশের সাধারণ মানুষ কোনো রকম কোনো বড় লেভেলের এরকম একটা মুভমেন্টে যাচ্ছে যে আমাদের ভারতবর্ষকে পাশে চাই, ভারতবর্ষ আসুক, আমাদের বাঁচা, ততক্ষণ পর্যন্ত আমরা যেচে যেতে পারি না। হ্যাঁ, কিছু মানুষ বলছে, ফেসবুকে বলছে, ইউটিউবে বলছে, সোশ্যাল মিডিয়ায় বলছে, কিন্তু তার কি কোনো দাম আছে? অফিসিয়াল কোনো দাম নেই। রাস্তাঘাটে যখন মানুষ নেমে যাবে যে এবার আমাদের বাঁচানোর জন্য ভারত আসুক প্লিজ, যে সময় মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু একটা মাথা ছিল, একজন মাথা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বলেছিলেন আমাকে দাবায় রাখতে পারবা না। তিনি কিন্তু সরাসরি ভারতের হেল্প চেয়েছিলেন, তার জন্য ভারত হেল্প করেছিল। এখন তো হেল্প কেউ চাইছে না। ফেসবুকে আর ইউটিউবে তো বলে লাভ নেই। সরাসরি রাস্তায় নেমে কি কেউ চেয়েছে? চায়নি, কেউ চায়নি। কেউ বলেছে ভারত আসুক বা ভারত জিন্দাবাদ? কেউ বলেছে? আমাদের পতাকা মারিয়েছে, আমাদের ভারতের অনেক কিছু করেছে, আমরা অনেক রেগে গেছি, কিন্তু তারপরেও দেখেছি আরে বাবা, যেই রিক্সাওয়ালা, যেই ঠেলাওয়ালা, যে সাধারণ মানুষগুলো যারা সারাদিনে রোজগার করে তাদের সংসার চলে, তাদেরই তো হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম জনবসতি বাংলাদেশে। বড়লোক কজন আছে বাংলাদেশে? 3 কোটি, বাকি 15 কোটি তো গরিব। তো এই 15 কোটি গরিবের কথা যদি আমরা না ভাবি, আমরা যদি না বলি, তাহলে তো এই 15 কোটি গরিবকে গায়ে আগুন দিয়ে আর না হলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। সেটা তো আমরা চাই না কখনোই সাধারণ মানুষ হিসাবে। আমরাও তো গরিব, আমরা কি বিরাট বড় লেভেলের লোক? আজকে ইউটিউব করছি, 2টো ক্যামেরা আছে, 2টো ভালো কম্পিউটার আছে বলে এরকম তো নয় যে আমরা একেবারে আম্বানি হয়ে গেছি বা আদানি হয়ে গেছি বা মোহাম্মদ ইউনুসের মতো সুদখোর হয়ে গেছি। না, গরিব একেবারে, কি বলবো, ওই রাস্তা থেকে উঠে আসা মানুষ। গরিবিটা জানি আমরা, সেই সিচুয়েশনগুলো কিভাবে মানুষ হ্যান্ডেল করছে, কষ্ট হয়, ওই জন্য বলা। সেই জায়গায় দাঁড়িয়েও আজকে ডেটে যেটা বলবো সেটা হচ্ছে যে আরো ধৈর্য ধরতে হবে আপনাদের, কারণ আপনাদের দেশের মধ্যে এমন সিচুয়েশন যে আপনারা 15 কোটি গরিব মানুষও কিন্তু 3 কোটি বড় লোকের উপরে, 3 কোটি বড় লোকের মধ্যেও আবার প্রচুর বড় লোক কিন্তু এখন নিজেরাই বুঝতে পারছেন না আমরা কি করব। সেটাও প্রায় 1 কোটি 1.5 কোটির উপরে। ওই 50 লাখ 1 কোটির কাছাকাছি কিছু পাবলিক আছে এবং তার সঙ্গে মিলে এই কিছু বড় লোক আছে আর কিছু এই সমস্ত ষড়যন্ত্রকারী রাজাকার এইসব রয়েছে।
তারাই অ্যাকচুয়ালি আপনাদের বাস দিচ্ছে, আর তারাই তো চেয়েছিল আপনারা বাসটা খান। আর আপনারা বাস তো নিজেরা খান, মানে আপনাদের কেউ দেয়নি বাস। বাস এরকম মাথা ছেঁচলে এরকম সরু করে মাটিতে পুঁতেছে, আপনারা নিজেরা নিয়ে গিয়ে ওর উপরে এইভাবে নিজেরাই বসেছেন। তো দোষ আপনাদের। এবার আপনাদের দোষের জন্য আপনাদের তো একটুখানি ফল পেতে হবে, ফল ভুগতে হবে, কিচ্ছু করার নেই। এরকম নয় যে আপনি কাঁটা চামচ আর একটা ছুরি ধরিয়ে দেওয়া হয়েছে, আপনি যখন খুশি পনির কাটবেন আবার তুলে খাবেন, আবার যখন খুশি চিকেন কাটবেন তুলে খাবেন না। আপনারা ভুল করেছেন, ভুলের শাস্তি আপনাদের কিছুটা পেতেই হবে, এটা ন্যাচারাল। কারণ ওই আইজ্যাক নিউটনের প্রতিটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকবে, তো আপনারা অ্যাকশন দেখিয়েছেন, এবার রিয়াকশনটা ভুগুন, খানিকটা তো ভুগতেই হবে। তার বাইরেও যতটা সাপোর্ট দেওয়া সম্ভব দিচ্ছে, কিন্তু ভারত কোনো ওই সেনা পাঠিয়ে কোনো হেল্প করবে না। যা করতে হবে আপনাদের করতে হবে, আপনাদের সেনাবাহিনীকে করতে হবে। ওয়াকারুজ্জামান ভালো মানুষ, উনি করবেন এটুকু আশা করি। আর তারপর যখন সিচুয়েশন হাতের বাইরে আপনাদের চলে যাবে তখন আমরা আছি, তার আগে অবধি আপনাদের ওখানে চেঞ্জেস ভুগুন, খানিকটা ভুগুন। অন্যায় করেছেন, দোষ করেছেন, পাপ করলে পাপের সাজা এই জগতেই পেয়ে যেতে হবে। আপনি ভাববেন যে পাপ করেছি আর পদ্মায় বা গঙ্গায় ডুব দিয়ে আপনি আপনার পাপ থেকে পুণ্যে চলে আসবেন, হবে না। আর এটাও নয় যে আপনি স্বর্গে গিয়ে মরতে গিয়ে, বা আপনাদের ভাষায় জাহান্নাম, বা আর একটা কি আছে জানো, ওই যেখানে হুট ঠুর থাকে বলে আপনাদের ভুলভাল বোঝায়, কি বলে ওটা, একটা জান্নাত আর একটা হচ্ছে গিয়ে ওই জাহান্নাম। তো ওই জান্নাত জাহান্নামে গিয়ে আপনি ফল ভুগবেন না। আপনার এই জীবনের পাপের সাজা এই জীবনেই আপনাকে ভোগ করে যেতে হবে। যেই পাপ আপনারা করেছেন শেখ হাসিনাকে হটিয়ে এবং আপনাদের দেশের এই সমস্ত ষড়যন্ত্রকারীদের পিছনে গিয়ে লুলু করে, সেই সাজা তো আপনাদের পেতেই হবে, পান সাজা। তারপরে যখন আপনারা নিজেরা রাস্তায় নেমে বলবেন যে এবার আমাদের বাঁচানোর জন্য বিদেশি সাহায্য চাই, তখন সাহায্য আসবে, না হলে ভারত নিজে থেকে কোনো সেনা প্রবেশ করবে না। আর আমাদের নিজেদের এই যে আপনাদের মাতব্বররা বলছে না 7 সিস্টার হ্যান ত্যান, আমরা সিকিউর করে নিয়েছি। কারুর বাপের ক্ষমতা থাকলে বাংলাদেশের এই ইউনুস থেকে শুরু করে, এই সমন্বয়ক থেকে শুরু করে, কারুর বাপের ক্ষমতা থাকলে চোখ তুলে তাকিয়ে একবার বলুক, তারপরে বুঝে নেব আমাদের জোন কিভাবে সিকিউর করা আছে। কিন্তু আপনাদের জোনে আমরা ঢুকবো না। যখন রাস্তায় নেমে আপনারা বলবেন যে এবার সাহায্য চাই, এবং তার ভিডিও রেকর্ড করা থাকবে, যাতে আগামী 50 বছর পরেও যখন আপনাদের মধ্যে থেকেই পরবর্তী প্রজন্ম বলে ভারত আমাদেরকে শেষ করে দিয়েছে, এই করে দিয়েছে, তাদের সেই ভিডিওটা দেখাতে পারি। এর আগে সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখন অনেক ভুলভাল কথা বুঝিয়েছে। যখন সোশ্যাল মিডিয়া এলো, যখন 71-এ সেই বাংলাদেশ স্বাধীনের যে ছবিটা সেটাকে পোস্ট করা হলো, যে দেখো 93,000 সেনার সাইন করছে, পাকিস্তানের সেনা প্রধান সাইন করছে, ভারতের কাছে পরাজয় বরণ করেছে, তখন কিছু মানুষ বুঝেছে। যারা বোঝেনি তারাই ম্যাক্সিমাম এখনো পর্যন্ত চলে যাচ্ছে। এই আর করা যাবে না, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমরা, অনেক কথাবার্তা অনেক সহ্য করা হয়েছে। যেমন সারাদিন ধরে গালাগালি, সারাদিন ধরে সেই গরু নিয়ে, গোমূত্র নিয়ে, টয়লেট নিয়ে বলতে থাকে। হ্যাঁ, টয়লেট আজকের ডেটে ভারতে যা টয়লেট আছে তা বাংলাদেশে আছে কিনা, বাংলাদেশে থাকবে কি করে? বাংলাদেশ তো একটা রাজ্যেরও সমান নয় আমাদের। যাই হোক না কেন, ওই সমস্ত ফালতু আলোচনা করে লাভ নেই। খেলা থেকে শুরু করে সব জায়গাতেই যেরকম পিছিয়ে ছিল, আরো পিছিয়ে যেতে
দেয়ালে পিঠ থেকে যাবে, তখন বলবে বাবু বাঁচান, তখন ঢুকবে, তার আগে ঢুকবে না। তার আগে থেকে বাইরে থেকেই যতটা করা সম্ভব ততটাই করবে। অযথা নাক গলিয়ে পিছনে বাস ভারত নেবে না, নেবে না। অনেক বাস নিয়েছে বাংলাদেশের জন্য, অনেক বাস নিয়েছে। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর হয়েছে বাংলাদেশের জন্য ভারত। বাংলাদেশেরই মানুষ ভারতকে সবসময় উল্টো পাল্টা কথা বলে, যেই ভারত বাংলাদেশের স্বাধীনতার জন্য গলা অবধি জলে নেমে গেছিল। এখন আর গলা অবধি জল কেন, হাঁটু অবধি জলেও নামবে না, পায়ের পাতাও ভেজাবে না। বাইরে থেকে বলবে, জলের বাইরে থেকে পাড়ে দাঁড়িয়ে বলবে, দেখ দেখ তোদের ওই ফুটবলটা ভেসে যাচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে বলবে, ওই ইউনুস ভেসে যাচ্ছে, ওকে ধর, ওকে ইয়ে করো, এখানে ইয়ে করো ছাত্র, এরকম বলবে। ভিতরে ঢুকবে, জলে নামবে না, জলে নামবে না। কিন্তু যখন দেখবে যে ডুবে যাচ্ছে আর কিছু করার নেই, এবার জলে নেমে তুলতে হবে, তখনই তুলবে। আর তারও ভিডিও রেকর্ড করে রাখতে হবে আজকের দিনে। তার কারণ 50 বছর বাদেই তো আবার বেশ কিছু বেঈমান উঠে এসে ভারতকেই বলবে এদের জন্য আমরা স্বাধীন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখেন, যা কিছু শোনেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।